বাংলাদেশে প্রায় ২ কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এদের একটি বড় অংশ অর্থাৎ অর্ধেকেরও বেশি ফ্যাটি লিভারে আক্রান্ত। যারা একই সঙ্গে ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারে আক্রান্ত তারা দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা সহ মৃত্যু ঝুঁকির দিকে এগিয়ে যাচ্ছেন। বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে যকৃতে যত্ন অনুষ্ঠানের আজকের আলোচনার বিষয় ফ্যাটি লিভার ও ডায়াবেটিস। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডাক্তার শাহজাদা সেলিম। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। স্যার সহযোগী অধ্যাপক, এন্ডোক্রিনোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, প্রথমে আপনার কাছে জানবো যে আমরা যুগ যুগ ধরে শুনে আসছি ডায়াবেটিস কেন হয়, কিন্তু যেহেতু আমরা ফ্যাটি লিভারের সঙ্গে আজকে যুক্ত করব আলোচনাটি, প্রথমে একটু জানতে চাই ডায়াবেটিস আসলে কেন হয়, আবার একই সঙ্গে জানতে চাই ফ্যাটি লিভার কেন হয়। ধন্যবাদ আপনাকে। আসলে জিনিসটা বোঝাটা দরকার আছে। আর এখন আমরা যেভাবে আগাচ্ছি, আমরা মানে বাংলাদেশের মানুষ বলেন, অন্য দেশের মানুষ বলেন, সব কিন্তু রোগগুলো কিন্তু এই মেটাবলিক ডিজিজ মানে বিপাকীয় সংক্রান্তই। কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু প্রায় ৯৯% বেশি মানুষই টাইপ 2 ডায়াবেটিসে। সেখানেই কিন্তু এই ঘটনাটা ফ্যাটি লিভার এবং বাকিগুলো কিন্তু বেশি। সেখানে হচ্ছে যে শর্করা জাতীয় খাবার মানে কার্বোহাইড্রেটের মেটাবলিজম সংক্রান্ত সমস্যা। এখন একই কারণে কিন্তু ফ্যাটি লিভারও যুক্ত। সেই জন্যই কিন্তু আজকের আলোচনাটা বেশি প্রাসঙ্গিক। যে কারণে রক্তের গ্লুকোজটা রক্তে ছিল কোষে যাবে, যে কোষের জন্য এটি প্রধান শক্তির উৎস, ফুয়েল হিসাবে কাজ করছে। তো সেটি ভিতরে ঢোকাবার জন্য ইনসুলিনের দরকার আছে। কিন্তু ধরুন একজন মানুষ প্রতিনিয়ত বেশি পরিমাণ শর্করা খেয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশে আমরা করছি, তাহলে এই ইনসুলিনের এবং তার যে উৎপাদনের কেন্দ্র প্যানক্রিয়াটিক বিটা সেল, তারও কিন্তু একটা কাজের সীমাবদ্ধতা আছে, তার চেয়ে বেশি কাজ করতে পারবে না। তাহলে আমরা প্রচুর পরিমাণ শর্করা খাচ্ছি, তাহলে কি করবে? তাহলে ওর ক্ষমতার বাইরে চলে গেল, তখন এই শর্করাটুকু কি হবে? তাহলে এটি প্রধানত লিভারে গিয়ে জমা হবে। আচ্ছা। তো তারপরে যখন আমরা না খেয়ে থাকছি একটা সময়, তখন কিন্তু এই লিভার থেকে এই শর্করা যেটি পরে ওখানে গিয়ে জমা হয়েছে কিন্তু লিপিড হিসাবে, সেটি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এসে আমাদের যে ফুয়েলের চাহিদা সেটি কিন্তু মেটাবার চেষ্টা করছে। কিন্তু ঘটনাটা এই যদি ঢুকলো বেরোলো একই হারে হতো, তা কিন্তু হয় না। তাহলে লিভারের কি হবে? লিভারের ভিতরে এই শর্করাটুকু লিভারে চর্বিতে কনভার্টেড হয়ে জমা হচ্ছে, এবং এই যে এই হেপাটোসাইট মানে লিভারের যে কোষগুলো, তাতে যদি মোট কোষের ৫% বেশি পরিমাণ শর্করা জমা হয়ে থাকে, তখন তাকে ফ্যাটি লিভার বলা হবে। এগুলো স্টেজ আছে 1, 2, 3, এবং তারপরে একসময় গিয়ে ন্যাশ বলা হবে, এবং আলটিমেটলি সিরোসিস, এবং শেষ পর্যন্ত গিয়ে লিভার ক্যান্সারের কারণ হতে পারে। পার্সেন্টেজ অনেক বেশি নয়, কিন্তু লিভার ক্যান্সার তো সবচেয়ে মারাত্মক ক্যান্সার। তার মানে দ্বার প্রান্তে চলে যাওয়া শুরু হলে কিন্তু কার্বোহাইড্রেট মেটাবলিজম ইম্পেয়ারমেন্ট, ডায়াবেটিস দিয়ে শেষ হতে গিয়ে লিভারের ক্যান্সার দিয়ে। স্যার, আমি জানতে চাই যে ডায়াবেটিস যাদের হয়ে গেছে এবং লিভারে আক্রান্ত হয়েছে, ফ্যাটি লিভারে, আবার একটি গোষ্ঠী আছে যাদের ডায়াবেটিস হয়েছে কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত হয় নাই, ওই গোষ্ঠীটার গল্পটা জানতে চাই, কেন আক্রান্ত হলো না? জি, এটি কিন্তু আমি যে শুরুর ঘটনাটা বললাম, যে যারা ডায়াবেটিস হয়েছে রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পেরেছে, গ্লুকোজ নিয়ন্ত্রণ করতে পেরেছে মানে এটাই কিন্তু লিভারকে যে সরবরাহ করছিল, গ্লুকোজটা কনভার্ট হয়ে চলে যাচ্ছিল চর্বিতে, সেটি কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে যে ডায়াবেটিসের রোগীরা মোটামুটি বরাবরই ভালো কন্ট্রোল করতে পেরেছে, তাদের কিন্তু ফ্যাটি লিভার হচ্ছে না। যে ডায়াবেটিসের রোগীরা মাঝে মাঝে কন্ট্রোল করতে পারে, মাঝে মাঝে পারে না, তারা মোটামুটি সংখ্যায় ফ্যাটি লিভারের আক্রান্ত। কিন্তু যাদের ডায়াবেটিস হয়েছে কন্ট্রোল খুবই খারাপ, তাদের মধ্যে ফ্যাটি লিভারের সংখ্যাও একটু অন্যদের তুলনায় বেশি। তার মানে ডায়াবেটিস রোগী মানে নির্ণীত হবার পরে তিনি চাইলেই ফ্যাটি লিভার থেকে নিজেকে রক্ষা করতে পারেন। আমরা শেষের দিকে এটাকে জোরালোভাবে আলোচনা করতে চাই আসলে। ধন্যবাদ স্যার। আর আমরা ফ্যাটি লিভারের আলোচনা বাংলাদেশে খুব বেশি আগে থেকে শুরু হয়নি। আমরা দেখছি যে আসলে হেপাটোলজিস্টরা এই আলোচনাটা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছেন। ইদানিং আমরা দেখছি গ্যাস্ট্রোএন্টারোলজিস্টরা কথা বলছে, আজকে আমি আবার কথা বলছি একজন হরমোন রোগ বিশেষজ্ঞের সঙ্গে। মানে আপনারা এটার সঙ্গে যুক্ত হলেন আসলে কোন সূত্র থেকে? দারুণ প্রশ্ন করেছে। এটিও কিন্তু যে রোগ সম্পর্কে আমাদের ধারণা বিজ্ঞান ভিত্তিক উন্নতি হওয়ার পরে চেঞ্জ হচ্ছে কিন্তু, তো তারই একটা ধারাবাহিকতা। এখন সারা পৃথিবীতে যে মূল সংগঠন যারা ফ্যাটি লিভার নিয়ে কাজ করেন, গাইডলাইন তৈরি করেন, তারাই কিন্তু একসময় বুঝতে পারলেন যে এটি কিন্তু লিভারেই যদি সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যাটা লিভার থেকে নয়, সেটি হলো বিপাক সংক্রান্ত মানে মেটাবলিক ডিসঅর্ডারের অংশ।
আর এন্ডোক্রাইনোলজি মেটাবলিজম হলো আমাদের সাবজেক্ট। এবং গতবারে ওনারা যে সর্বশেষ 2023-এ গাইডলাইন প্রকাশ করেছেন, ওনারা কিন্তু এই নামটাই পরিবর্তন করে দিয়েছেন, যেটা আগে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ছিল, তার নাম দিয়েছেন মেটাবলিক ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ। তো এইটা ওনারাই কিন্তু সাজেস্ট করেছে যে এই টিমের প্রধান হবে একজন মেটাবলিক ডিজিজ বিশেষজ্ঞ, মানে এন্ডোক্রাইনোলজিস্ট। তো সেই হিসাবে এখন আমরা কিন্তু গত বছর থেকে বেশি আলোচনা করছি, যদিও আগে থেকেও আমরা খুব কনসার্ন ছিলাম, কিন্তু মূল আলোচনায় আমরা ছিলাম না। কিন্তু এবার থেকে মূল আলোচনায় আমরা আছি। গত 13 তারিখে কিন্তু আন্তর্জাতিক ফ্যাটি লিভার দিবস ছিল। তো সেখানে আমরা এন্ডোক্রাইনোলজিস্ট আমরাই আয়োজন করেছিলাম, কিন্তু ওখানে লিভার বিশেষজ্ঞরা ছিলেন, গ্যাস্ট্রোন্টোলজিস্টরা ছিলেন, এবং আমরা কিন্তু একমত হয়েছি যে বাংলাদেশের মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য যে কর্মকাণ্ড দরকার আমরা যৌথভাবে করব। আমরা এবছরই আশা করি কিছু দৃশ্যমান কাজ দেখাতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, এখন জানবো যে একটি রোগীর ডায়াবেটিস হয়েছে, আবার ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে গেছে, তার জন্য আসলে চিকিৎসাটা কি হবে? আর যদি উনি ডায়াবেটিস পর্যন্তই থাকেন তাহলে আসলে তার চিকিৎসাটা কি হবে? কিভাবে বুঝবো যে এই ডায়াবেটিসের রোগীটি ফ্যাটি লিভার হয়েছে বা হয়নি? তাহলে আমাকে শুরুতেই সকল ডায়াবেটিসের রোগীর জন্যই কিন্তু এটি প্রযোজ্য যে আমাকে জেনে নিতে হবে যে ওনার বর্তমান অবস্থাটা কি। এটি কিন্তু কোনো জটিল পরীক্ষা নয়। শুরুতে আমরা যেটা করি যে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ কত ভালো সেটি বোঝার জন্য HbA1c যে 3 মাসের গড় দেখি। আর বাসায় রোগীকে একটা নির্দিষ্ট নিয়মে উনি খাবার আগে খাবার পরে রক্তের গ্লুকোজ দেখবেন, লিপিড প্রোফাইল দেখি, আর লিভারের স্পেসিফিক টেস্ট যেটা SGPT SGOT দেখি। তো এটি করে যদি আমরা রোগীর রিপোর্ট দেখে খুব সন্তুষ্ট থাকি যে ওনার ডায়াবেটিসের কন্ট্রোলও ভালো, লিভার ফাংশন টেস্টের একটা বেসিক টেস্ট যেটা SGPT। কিন্তু এই বেসিক টেস্টগুলো করার সময় কি আসলে লিভার ফাংশনটাও দেখা হয়? হ্যাঁ, রুটিনলি করা হয়, কিন্তু বছরে কমপক্ষে 2 বার আমরা করি। সন্দেহ হচ্ছে যে এটি ভালো নেই, তাহলে কি হতে পারে? ডায়াবেটিসের কন্ট্রোল ভালো নয়, লিপিড প্রোফাইল ভালো নয়, অথবা লিভার এনজাইম ভালো নেই। তাহলে আলট্রাসোনোগ্রাম কিন্তু আমাদের হেল্প করে এখানে। আলট্রাসোনোগ্রামে আমি আগে যেটা বললাম যে 5%-এর বেশি হলে ফ্যাটি লিভার বলা হচ্ছে, ওরা কিন্তু একটা ক্যাটাগরি করতে পারে যে একদম ভালো, অথবা ফ্যাটি লিভার স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3 এরকম করেন। এরপরে কিন্তু স্পেসিফিক টেস্টে আমরা চলে যাই। তাহলে সেটার জন্য কিছু হতে পারে, কিছু ফর্মুলা আছে সেগুলো ব্যবহার করতে পারি। আবার লিভারের এই যখন ফ্যাটি লিভার হয়, লিভারের কোষগুলো কিন্তু একসময় গিয়ে আর ধারণ করতে পারে না। তখন যেমন আমরা কেটে গেলে যেরকম ফাইব্রোসিস হয়, লিভারের ভিতরে ওইরকম ফাইব্রোসিস হতে থাকে। তো এটা দেখার জন্য সবচেয়ে ভালো টেস্ট হচ্ছে ফাইব্রো স্ক্যান। তো এটা কিন্তু আমরা সচরাচর করি না, কারণ হলো বেশিরভাগ সেন্টারে হয় না, ঢাকাতেও কিন্তু অনেক সেন্টারে হয় না একটা। দ্বিতীয় হলো ফাইব্রো স্ক্যান করার পরে কিন্তু আমাকে ওটা অ্যানালাইসিস করা এবং পরবর্তী চিকিৎসার জন্য বিশেষজ্ঞ দরকার আছে। তাহলে এটা কিন্তু আমরা সেকেন্ড লাইন বা থার্ড লাইনে টেস্ট করি। এমআরআই করা যায়, কিন্তু লিভারের এমআরআই করা যায়, সেটিও কিন্তু বাংলাদেশে 1-2 জায়গাতে হয়। এর জন্য আমরা যেটা করি, খুব সহজ সরল টুল ভিত্তিক একটা চিকিৎসা আছে, যে রোগীর SGPT SGOT এবং আমরা যে ব্লাডের যে টোটাল কাউন্ট দেখি সিবিসি করি, ওখান থেকে প্লাটিলেট কাউন্ট দেখে আমরা একটা ফর্মুলায় বসায় হিসাব করতে পারি যে এই রোগীর ফ্যাটি লিভার আছে কি নাই। এটা কিন্তু এত সহজ যে মোটামুটি ভালো উপজেলা যেগুলো মানে কিছু ফ্যাসিলিটি আছে সেখানে সকল জেলায়ও করা সম্ভব। তাহলে এটি কিন্তু আমরা খুব প্রমোট করছি এই কারণে যে আপনি একদম পেরিফেরি মানে গ্রাম অঞ্চলেও কিন্তু যেটা ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, তারা কিন্তু এটা দিয়ে ওনার যে ডায়াবেটিসের রোগীর আজকে চিকিৎসা দিচ্ছেন তাকে কিন্তু কোন দলে পড়বেন, যে ফ্যাটি লিভারের পরবর্তী স্টেপে যেতে হবে বা হবে না, এটি কিন্তু বোঝার খুব সুবিধা আছে। এখন স্যার, যে ফ্যাটি লিভার যার হয়ে গেছে, আমরা সাধারণত শুনি যে জীবনযাপনের পরিবর্তন বা ওষুধের ভূমিকা আসলে ফ্যাটি লিভার প্রতিরোধের ক্ষেত্রে বা প্রতিকারের ক্ষেত্রে কম তুলনামূলকভাবে। তাহলে ফ্যাটি লিভার যাদের হয়ে গেছে তাদের ওষুধের নির্ভরতা কতটুকু? জি, আমি যদি এক কথায় বলি যে ফ্যাটি লিভারের চিকিৎসা ওষুধ নির্ভর চিকিৎসা নয়, জীবনযাপন ব্যবস্থাপনাটাই মূল কারণ। সেই ওষুধটা ডায়াবেটিস পর্যন্ত আসলে ফ্যাটি লিভার একটা দুইটা আছে, কিন্তু মূল চিকিৎসায় কিন্তু ওষুধ নেই। তাহলে এখন ডায়াবেটিসের চিকিৎসা হলে ডায়াবেটিসের চিকিৎসা কিন্তু অনেকগুলো আমাকে অ্যাঙ্গেলে যেতে হয়। যেমন ধরুন, একজনের ডায়াবেটিস আছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে, অথবা হার্ট ফেলিয়ার ডেভেলপ করেছে। একজনের ডায়াবেটিস হয়েছে, স্ট্রোক হয়ে গেছে আগে। একজনের ডায়াবেটিস হয়েছে ওজন অনেক বেশি। একজনের ডায়াবেটিস হয়েছে ফ্যাটি লিভার হয়ে গেছে। তাহলে এখন ডায়াবেটিসের ওষুধগুলো ওভাবে কিন্তু ভাগ করা সম্ভব, মানে যেই রোগীর যে সমস্যা। হ্যাঁ, মনে করেন ফ্যাটি লিভারের রোগী
ডায়াবেটিসই আছে কিন্তু এখন ফ্যাটি লিভার ডেভেলপ করেছে, তাহলে ফ্যাটি লিভারের চিকিৎসা কি হবে? জি। এখন পর্যন্ত ইউএস এফডিএ অ্যাপ্রুভাল দিয়েছে অনলি ওয়ান ওষুধ, যেটা বাংলাদেশে এখন আসেনি। আচ্ছা, আমেরিকাতেই শুধুমাত্র পাওয়া যাচ্ছে। তা আসতে কেমন সময় লাগতে পারে? না, বেশি সময় লাগবে না, কারণ 6টা কোম্পানি ডিজিডিএতে আবেদন করেছেন। আমার মনে হয় এবছরই বাংলাদেশের মার্কেটে চলে আসবে। আর একটা ওষুধ বাংলাদেশে পাওয়া যায়, যেটা ইন্ডিয়ান ড্রাগ অথরিটি অ্যাপ্রুভ করেছে, কারণ তারা অ্যাপ্রুভ করার মতো তথ্য পেয়েছেন। ইউএসএফডিএ এখনও ওনারা আবেদন করেন নাই, করলে কি হবে জানি না, কিন্তু সেটাও কিন্তু ইন্ডিয়াতে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং অন্য অনেক দেশ কিন্তু তাদের তথ্যগুলোকে গ্রহণ করছে। এখন বাংলাদেশে যেহেতু অ্যাপ্রুভাল, ইন্ডিয়ান অ্যাপ্রুভালটাকে অ্যাকসেপ্ট করেছে, কিন্তু বাংলাদেশের মার্কেটে চলে এসেছে। তাহলে যদি আমি মুদ্রা কথায় বলি যে ফ্যাটি লিভারের চিকিৎসা আগে প্রতিরোধ করা যায় কিনা আমাকে দেখতে হবে। ডায়াবেটিসের রোগী যারা, ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল ভালো করলে ফ্যাটি লিভারের সম্ভাবনা কমে যাবে, কিন্তু বাংলাদেশে প্রায় 64% ডায়াবেটিসের রোগীর ফ্যাটি লিভার আছে। তাহলে এখানে কিন্তু আমরা উন্নতি করতে পারিনি। কারণ হলো খাদ্য ব্যবস্থাপনা এবং লাইফস্টাইলের যে বাকি অংশ, শারীরিক শ্রম, এখানে ওভাবে ফোকাস করা যায়নি। স্যার, আপনার কাছে আসবো, আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। স্যার, এই যে 64% মানুষ যাদেরকে অনেকভাবে আপনারা বলছেন, প্রেসক্রাইব করছেন, তারপরে আসলে তারা নিয়ন্ত্রণে কাজ করছে না বা আপনাদের কথা আসলে শুনছে না, মানে এই অবস্থার পরিবর্তন আসলে কিভাবে হতে পারে? যেমন ধরুন 2 কোটি ডায়াবেটিসের রোগী, আমরা 350 জন এন্ডোক্রাইনোলজিস্ট, তাহলে এরা চিকিৎসা পাচ্ছে নন এন্ডোক্রাইনোলজিস্ট দিয়ে। আচ্ছা, আমরা কিন্তু ওই অন্য যারা চিকিৎসা করছেন তাদের প্রতি খুব কৃতজ্ঞ, কারণ না হলে কিন্তু রোগীটা কে দেখতে। বটেই। কিন্তু গ্যাপটা থেকে যাচ্ছে। যেমন ধরুন আমি এন্ডোক্রাইনোলজিস্ট, আমি যদি মনে করেন ডায়াবেটিস আছে, ওনার হার্ট অ্যাটাক হয়েছে, তাহলে এই হার্ট অ্যাটাকের চিকিৎসা আমি করে দিলাম, হবে না। অবশ্যই। তাহলে এখানে কিন্তু এই ঘাটতিটা থেকে যাচ্ছে। কিন্তু আমরা এখন যেটা করছি, আমরা অন্য সোসাইটিগুলোর সাথে যুক্ত হয়ে যে সকলেরই সকল বিষয়ে বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই, কিন্তু একই রোগীর তো 10টা রোগ থাকতে পারে। তাহলে প্রথমে যে ডাক্তার দেখবেন উনি কিন্তু ওই লেভেল পর্যন্ত চিকিৎসাটা দিয়ে দিতে পারবে, তারপরে হ্যান্ড ওভার করে দিবেন। তারপরে যখন পরবর্তী স্টেপ দরকার হবে তারপরে উনি রেফার করবেন। তো এখানে যদি আমি যে কাজটা করতে চাই, যেমন একজন উপজেলা চিকিৎসক আছেন, তাকে যদি আমরা কিছু তথ্য দিতে পারি, গাইডলাইনের একটা অংশ পৌঁছে দিতে পারি যে আপনার লেভেলে এই কাজটুকু করলে কাজটি সমাধান হবে। এই কাজ কিন্তু সোসাইটি খুব বেশি করতে পারে না, এটা রাষ্ট্র দায়িত্ব নিলে পারে আর কি। হ্যাঁ, আমরা এখন সোসাইটিতে যেটা করছি, রাষ্ট্রকেও কিন্তু আমরা সাহায্য করি। সোসাইটির কোনো দায়িত্ব কিন্তু আছে যে আমি শুধু বিশেষজ্ঞ প্র্যাকটিস করবো তা নয়। বাংলাদেশের সকল রোগীর প্র্যাকটিসের জন্য সরকার কি করবে, সরকার আমরা বাধ্য করতে পারবো না, কিন্তু পরামর্শ দিতে পারবো। এবং সরকার সবসময় আমার কথা শুনতে বাধ্য নন, শুনবেনও না, কিন্তু সরকার যখন দেখছেন যে কাজটা ভালো, অনেক সময় শুনেই। কিন্তু যেমন ডায়াবেটিসের গাইডলাইন কিন্তু আমরা করে ফেলেছি সরকার থেকে। এখন স্যার, ডায়াবেটিসের পরে যারা ফ্যাটি লিভার পর্যন্ত পৌঁছে গেছে, তাদের জীবনযাপনে, খাদ্যাভ্যাসে কোন কোন পরিবর্তনগুলো খুব জরুরি? যেমন ধরুন ডায়াবেটিসের রোগীদের 90% ওজন বেশি, তাহলে ওজন যদি কমাতে পারে, বাইরে থেকে যে আমরা কি দেখে বুঝবো যে রোগী ভালোর দিকে যাচ্ছেন, তাহলে ওজন কমাতে পারলে সেটি ভালোর দিকে গেছে। ওজন কতটুকু কমাবে সেটাও তো এটা নিয়ে আমরা এখন আরো বিপদে আছি। সবাই তো দ্রুত ফল চায়, কিন্তু এটা এমন একটা এরিয়া, দ্রুত ফল চাও মানে আপনি নিজের ক্ষতি আরো, আগে 10% ক্ষতি চাইলে এখন 20% ক্ষতি করছেন। তাহলে পরবর্তী 6 মাসে বর্তমান ওজনের সর্বোচ্চ 15% কমাতে চাই। তাহলে আমি একটা উদাহরণ দিই, 100 কেজি ওজন আছে, তাহলে আজকে যদি কাজ শুরু করি, 6 মাসে ওনাকে 85 কেজিতে নামাতে চাই সর্বোচ্চ। আচ্ছা, পরবর্তী 6 মাস কি করব? দেখা গেছে যে পরবর্তী 6 মাসে এটা বেড়ে যাওয়ার ঝুঁকি আছে, তাহলে পরবর্তী 6 মাসে আমি কমাতে চাই না, বেড়ে যাওয়াটা ঠেকাতে চাই। তাহলে কি হলো, 1 বছরে আমি 15 কেজি কমাতে চাই 100 কেজিতে। কিন্তু তাহলে তার 80 কেজি আছে, তার কত কেজি কমাতে চাই? 11-12 কেজি কমাতে চাই। বাংলাদেশে যাদের ডায়াবেটিস নেই, তারা সারাদিনে যে পরিমাণ খাদ্য গ্রহণ করেন, তাতে 80 থেকে 90% শর্করা জাতীয় খাবার থাকে, কিন্তু এটি থাকা উচিত ছিল 40%। আবার যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু 75 থেকে 80% শর্করা জাতীয় খাবার খাচ্ছেন, যেটি 55 থেকে 60% হওয়া উচিত ছিল। তাহলে খাবারটাকে কিভাবে ডিজাইন করতে হবে এটি বুঝতে পারলে কিন্তু মূল কাজটা হয়ে গেল। শর্করা কমিয়ে আমিষ জাতীয় খাবার বাড়াতে হবে। পৃথিবীতে আমিষ কম খায়, এর মধ্যে বাংলাদেশ 1 নম্বরে আছে। বাংলাদেশের মানুষ কিন্তু এখনো শাকসবজি খেতে অতটা অভ্যস্ত নয়, কারণ দারিদ্র্যের কারণে খাবেন এমন একটা অবস্থায় রয়ে গেছে, তা না। কিন্তু প্রচুর শাকসবজি খেতে হবে, নিয়মিত খেতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন যে একজন মানুষ প্রতিদিন কমপক্ষে 3 বাটি শাকসবজি খাবেন।
3 বাটি। এবং এটা কিন্তু আবার আরেকটা উল্টা ঘটনা ঘটে গেছে, আলোকে শাকসবজি ভাবছি আমরা, আলো কিন্তু ভাত রুটিতে বেশি শর্করা। জি। কিরকম, যে গ্লাইসেমিক ইনডেক্স দিয়ে হিসাব করা হয় যে কতটা শর্করা থেকে আমরা সুগার তার মানে ভাতের মতো করে আলু খাওয়াও আসলে না, কমাতে হবে। আলো কিন্তু ভাত রুটি, আলো যদি কেউ একটা বড় আলু খায় 1 কাপ ভাত কম খেতে হবে। আচ্ছা। তাহলে এটা বাদ দিয়ে বাকি কি, পটল, ঝিঙ্গা, ঢেঁড়স, পুঁইশাক, ডাঁটা শাক, এগুলো হবে সব সবজির ক্যাটাগরি। জি। 3 বাটি, 3 বাটি। তাহলে 3 বাটি কিন্তু আমরা যারা খাই তারা হয়তো 1 বাটি খায়, 1.5 বাটি খায়, 3 বাটি খায়, এরকম লোক খায় না। কিন্তু খুব কম। খুব কম। তাহলে শাকসবজি প্রচুর খেতে হবে, মাছ মাংস খাওয়াটা বাড়াতে হবে, ডিম দুধ বাড়াতে হবে, ডাল বাড়াতে হবে। ডাল নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া। আমি খুব স্পষ্ট করে বলতে চাই, আমাদের যারা অনেকেরই আর্থিক অবস্থা খারাপের বলে আমিষ খাচ্ছেন না, তাদের জন্য ডালকে খুব ভালো একটা আমিষ হিসেবে গ্রহণ করতে যে হবে। কোনো ডাল। আমি আবারও স্পষ্ট করে বলছি, সকল রোগী একজন ডিম খাবেন, তার হার্টের অবস্থা ডিমটাকে যাই হোক, আমিষের চাহিদাটা পূরণ করতে সবথেকে এবং সিদ্ধ ডিম হলে সবচেয়ে ভালো। ডিম হলো সবথেকে ভালো। এবং স্যার যদি হাঁটাহাঁটির কথা আমরা বলি, জি। যে অনেক রোগীরা তো আসলে হাঁটতেই চায় না, মনে হয় যে হাঁটলে মনে হয় আরো অনেক ক্ষতিগ্রস্ত হন কিনা, কিন্তু আসলে বিষয়টাতে উল্টো। এই রোগের ক্ষেত্রে এটার গুরুত্ব কেমন? এটাকে আমি যদি খারাপটা আগে সামনে নিয়ে এসে যদি ভালোটা কী কথা বলি, আমরা ক্রমশ অকর্মণ্য জাতিতে পরিণত হচ্ছি। আমরা যদি হাঁটতে চাই, এই যে ঢাকার যে মনে করেন 1,70,00,000 বা 1,80,00,000 মানুষ, সবাই খুব উদ্বুদ্ধ হয়ে গেল আজকে আলোচনাতে, আপনারা আমার আলোচনায়, যে সবাই হাঁটবে। কোথায় রাস্তা হাঁটবে? কই? কোথায় হাঁটবে? জায়গা নেই কিন্তু। তাহলে নগরের পরিকল্পনা কিন্তু একটা হাঁটার জায়গার একটা অংশ থাকতে হবে। নাম্বার 2 হবে সামাজিক নিরাপত্তাহীনতা। এটা কিন্তু আপনি যদি আপনার ছেলের বয়স যদি 10, 11, 12 বছর হয়, ও খেলতে চায়, আপনি পারমিট করবেন? শিক্ষা কাঠামোর মধ্যে এই শারীরিক সুস্বাস্থ্য পাঠ্যপুস্তকের একটা অংশ দখল করে থাকবে, যেটি রিটেন পরীক্ষায় থাকবে, ওইটা পরীক্ষা জি। দিয়ে পাশ করে উপরে ক্লাস মানে এটা 4 সাবজেক্ট হিসেবে থাকবে না। না, মেইন একটা। সাবজেক্টের দ্বিতীয় ভিতরে হলো একটি অংশ থাকবে। ওর শারীরিক শ্রম পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটা অংশ থাকতে হবে। বাংলাদেশের মানুষকে কেমন দেখতে চাই? মেধাবী এবং সুস্বাস্থ্যের মানুষ দেখতে চাই। তার মধ্যে ডায়াবেটিস থাকবে না, ফ্যাটি লিভার থাকবে না, দৈহিক ওজন যেটুকু থাকার সেটুকু থাকবে, এবং উনি মেধাবী হবেন, এমন একটা মানুষ আমরা আসলে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। যারা ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন বা ডায়াবেটিসের পরে ফ্যাটি লিভারে আক্রান্ত হয়েছেন, এই নিয়ন্ত্রণের পুরো প্রক্রিয়াটা কিন্তু আপনার হাতে রয়েছে। স্যার যেভাবে পরামর্শ দিলেন, এই জীবনযাপনের পদ্ধতি পরিবর্তন করতে হবে, এবং একই সঙ্গে সমাজ রাষ্ট্র যদি এগিয়ে আসে, তবেই একটি সুস্থ জাতি গঠন সম্ভব। এই ছিল আজকের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন।